হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে মক টেস্টের সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 4। এর আগে আমাদের টোটাল 3টে মক টেস্ট হয়ে গেছে, যেখানে কিন্তু তোমাদের রেসপন্স বা তোমাদের প্রিপারেশন দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। এভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। এর আগে কিন্তু আমাদের এই মক টেস্টের আগে কিন্তু আমাদের টোটাল 52টা জেনারেল সায়েন্সের ওপরে ক্লাস করানো হয়ে গেছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, আজকে আমি ক্যাটাগরাইজ করে নিয়ে এসেছি প্রথমে ফিজিক্স থেকে। দেখো, প্রথমে ফিজিক্স থেকে আমরা কিছু অঙ্ক করব। দেখো কি বলেছে, যে একটি গাড়ি 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড গতিবেগ অর্জন করলে তার ত্বরণ কত। দেখো, এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হয়। ফর্মুলাটা কি? ফর্মুলাটা কিন্তু হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। যেখানে ভি মানে কি, যেখানে তোমার ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে অন্তিম বেগ। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, যেখানে ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার অন্তিম বেগ। ঠিক আছে, ইউ মানে কি? ইউ মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে প্রাথমিক বেগ। ঠিক আছে, আমি এরকম করে না করে এরকমভাবে লিখছি। ফর্মুলাটা মনে করো আমি এখানে লিখছি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এবার এখানে লিখে দিচ্ছি। দেখো, ভি মানে কি হচ্ছে, ভি মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে অন্তিম বেগ। ঠিক আছে, তারপর ইউ মানে কি? ইউ মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে প্রাথমিক বেগ, বা যেটাকে আমরা বলে থাকি ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, এটাকে আমরা প্রাথমিক বেগও বলতে পারি। আচ্ছা, এ মানে কি? এ মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ত্বরণ, আর টি ফর টাইম, এটা আমরা সকলেই জানি। এবার জাস্ট ডেটাগুলোকে পুট করতে হবে। দেখো, এবার আমরা যদি ডেটাগুলোকে পুট করি, সবার প্রথমে তো ফর্মুলাটা এখানে লিখি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। দেখো, এখানে ভি কত? এখানে কিন্তু ভি বলেছে তোমার 10 মিটার পার সেকেন্ড, যেটা আমরা পরে পেয়েছি, যেটা আমাদের হচ্ছে অন্তিম বেগ। আচ্ছা, ইউ কত? দেখো, ইউটা কিন্তু যখন গাড়িটা কিন্তু থেমেছিল, অর্থাৎ কোনো বস্তু যখন একদম তোমার গতিশূন্য অবস্থা থেকে, মানে থামা অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে, তখন কিন্তু বুঝে নিতে হবে যখন গাড়িটা রেস্টে ছিল তখন কিন্তু তার ইউ অর্থাৎ ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা কিন্তু তোমার 0। আচ্ছা, এ আমাদের কত বলেছে? এ কিন্তু আমাদের বের করতে হবে। আর টি কত বলেছে? টি কিন্তু আমাদেরকে বলে দিয়েছে 5 সেকেন্ড। এবার জাস্ট এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাতে কিন্তু ডেটাগুলোকে আমাদেরকে কী করতে হবে? জাস্ট পুট করতে হবে। তো আমরা ডেটাগুলোকে পুট করি। দেখো, এখানে কি বলছে, এখানে আমরা ফর্মুলাটা আবার লিখি যে কী হচ্ছে, ভি ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে ইউ প্লাস এটি। এখানে আমরা ভি কত পাচ্ছি? ভি পাচ্ছি হচ্ছে 10, ইউ পাচ্ছি 0। আচ্ছা, এ আমরা জানি না, আর এখানে টি কত করলাম? টি কিন্তু 5 করলাম। এবার দেখো আমরা কি করতে পারি, আমরা পরের লাইনে যদি যাই, তাহলে এখানে তোমার হচ্ছে 5 হচ্ছে। এবার যদি আমরা কোনো জিনিসের সাথে তোমার হচ্ছে 0 যোগ করি, তাহলে আলটিমেটলি তো সেই রেজাল্টটাই হয়। তো 5 ইকুয়ালস টু 10 হবে। এবার এই 5 দিয়ে যদি তুমি 10কে কাটো তাহলে 2 হবে। তো এ ইকুয়ালস টু কত হবে? এ ইকুয়ালস টু কিন্তু তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তো অপশান বি যেটা আছে সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো, এই ধরনের অঙ্কগুলো কিন্তু যে জেনারেল সায়েন্সের 52টা ক্লাস আমি তোমাদেরকে করিয়েছি, সেখানে কিন্তু বহু করিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 2 নাম্বার কোশ্চেন, যে একটি বস্তুর ভর 2 কেজি এবং ত্বরণ 3 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির ওপর প্রয়োগকৃত বল কত। দেখো, বল বের করতে গেলে কি করতে হয়? দেখো, বলকে কিন্তু বের করতে গেলে একটা ফর্মুলা দিতে হয়। ফর্মুলা কি? দেখো, বল মানে কি? বল মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ফোর্স। তো ফোর্সকে বের করতে গেলে কি করতে হয়? ফোর্স মানে কিন্তু তোমার হয়ে যায় যে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্টকে আমরা এস দিয়ে প্রকাশ করি। আর এখানে কি? আর এখানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে মানে বস্তুটার কত ভর আছে। ঠিক আছে, অর্থাৎ বস্তুটার উপরে আমরা কতটুকু তোমার হচ্ছে বল প্রয়োগ করেছি, এটা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদেরকে কী করতে হয়? আমাদের কিন্তু এখানে তোমার হচ্ছে বস্তুটার যে ভর আছে সেই ভরকে কিন্তু এখানে অ্যাড করতে হয়। ঠিক আছে, কি বলেছে, যে একটি বস্তুর ভর 2 কেজি এবং ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে যে বস্তুটির ওপর প্রয়োগকৃত বল কত। ঠিক আছে, এখানে মনে হচ্ছে একটু ফর্মুলাটা উল্টোপাল্টা হয়ে গেছে। দেখো, ফর্মুলাটা কিন্তু এরকমটা হবে যে তোমার এফ ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে এম এ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফর্মুলাটা একটু ভুল লেখা হয়ে গেছিলো, তার জন্য দুঃখিত। দেখো, এফ ইকুয়ালস টু এম এ, এটা কিন্তু আমাদের ফর্মুলা। আচ্ছা, এফ মানে কি? এফ মানে কিন্তু ফোর্স বা বল। এবার দেখো, আমাদেরকে এফ বের করতে দিয়েছে। তো এখানে এম কত? এখানে এম মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে বস্তুর ভর, মাস, অর্থাৎ এটা কিন্তু 2 কেজি হয়ে যাবে। আর এখানে কত ত্বরণ আছে? ত্বরণ কিন্তু আছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কী করতে হবে? জাস্ট মাল্টিপ্লাই করে দাও। তো কত হচ্ছে? তোমাদের যে ফোর্স থাকে সেই ফোর্স কিন্তু বা বল কিন্তু সবসময় নিউটনে বেরোয়, তাই 6 নিউটন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যে অপশান সি আছে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 3 নাম্বার কোশ্চেন। দেখো, একটি পাথর 45 মিটার উচ্চতা থেকে পড়ে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে যদি জি এর ভ্যালু কত হয়? যদি জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে, এই যে অঙ্কটা আছে এটা কিন্তু একটা স্পেশাল টাইপ অফ অঙ্ক। এর জন্য কিন্তু তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, একদম মুখস্থই করতে হবে বলতে পারো। যে ফর্মুলাটা কিন্তু হয়ে যাচ্ছে
এইচ ইকুয়ালস টু, ঠিক আছে, এইচ ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে জিটি স্কোয়ার। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তা না হলে কিন্তু পারবে না, ঠিক আছে। এখানে একটা হাফ বসিয়ে নিতে হবে, ঠিক আছে। তো ফর্মুলাটা কি, এখানে আমি ফর্মুলাটা আবার লিখছি। দেখো ফর্মুলাটা হয়ে যাচ্ছে এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, যেখানে জি মানে কি, যেখানে জি মানে কিন্তু গ্র্যাভিটেশন, আর টি মানে কি, টি মানে কিন্তু সময়। আমাদের তো সময়টাই বের করতে হবে। তো এবার দেখো ফর্মুলাটা আমাদেরকে এখানে পুট করতে হবে। তো এটা কিন্তু ফর্মুলার হাফ আমরা এখানে রাখছি, ঠিক আছে। আচ্ছা জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু কিন্তু হয়ে যাচ্ছে 9.8, এখানে এইচটা এভাবে রাখলাম। আর এখানে কিন্তু টি আমরা কি আছে সেটা কিন্তু আমরা জানি না, তাই টি স্কোয়ারকে কিন্তু এভাবে রাখলাম। এবার যদি আমরা এই 2 দিয়ে এটাকে কাটি তাহলে আমরা কত পাবো, তাহলে কিন্তু আমরা পাবো 4.9। এবার এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু আমি পরের এতে তোমার হচ্ছে পরিষ্কার করে লিখছি। তো আলটিমেটলি আমরা কি পেলাম, আলটিমেটলি কিন্তু আমরা পেলাম যে এইচ ইকুয়ালস টু কত হচ্ছে, এইচ ইকুয়ালস টু কিন্তু তোমার হয়ে যাচ্ছে যে 4.9, ঠিক আছে, 4.9 ইন্টু তোমার হচ্ছে টি স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা এবার এখানে এইচ মানে তো হাইট, এবারে আমরা এই এইচের পরিবর্তে কি লিখতে পারি, 45 লিখতে পারি, 4.9 লিখতে পারি, আর এখানে কিন্তু টি স্কোয়ার লিখতে হবে। এবার যদি আমরা এই যে 45টা আছে এই 45-এর নিচে যদি আমরা এটা নিয়ে আসি, ঠিক আছে, আর এখানে যদি টি স্কোয়ার করি তাহলে এটাকে কিন্তু আমাদেরকে এবারে ভ্যালুটাকে পুট করতে হবে। তো কী হবে, ওপরের যে তোমার নিচের যে পয়েন্ট আছে এটা এখানে 450 হবে, এটাকে আমি আবার পরের লাইনে লিখছি। তো পরের লাইনে লিখলে কী হবে, 1 মিনিট একটু খেয়াল করবে, একটু সরে গেল, হ্যাঁ দেখো তাহলে পরের লাইনে লিখলে কী হবে, পরের লাইনে লিখলে কিন্তু হয়ে যাবে, এখানে আমরা কত পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা পেয়েছিলাম যে তোমার হচ্ছে এখানে পেয়েছিলাম 450, আর এখানে কিন্তু পেয়েছিলাম 49, এটা ইকুয়ালস টু কিন্তু টি স্কোয়ার পেয়েছিলাম। এবার দেখো এটাকে ক্যালকুলেট করলে কত হবে, ক্যালকুলেট করলে কিন্তু তোমার এরকম আসবে যে 9 তোমার হচ্ছে 1837 এরকম সামথিং আসবে। আমার ক্যালকুলেশনটা আগে করা আছে বলে কিন্তু আমি এত ইজিলি করতে পারলাম। তো টি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, এটা তো তোমার টি স্কোয়ার আছে, তো শুধু টি করতে গেলে কী করতে হবে, এখানে কিন্তু আমাকে রুট করতে হবে। রুট করলে কত আসবে, রুট করলে কিন্তু 3.03 এরকম সামথিং আসবে, যেটাকে যদি আমরা রাউন্ড অফ করি তাহলে কিন্তু 3 সেকেন্ড আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো তোমরাই কিন্তু বলছিলে একটু হার্ড শিফট নিয়ে আসতে, একটু কঠিন কঠিন প্রশ্ন নিয়ে আসতে, সেই রকমভাবে কিন্তু আজকের এই সেটটাকে ডিজাইন করা হয়েছে ফিজিক্সের থেকে। যদি এই অঙ্কটা বুঝতে করার অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু সঠিক বা সম্পূর্ণ সমাধান করা হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, কোন পদ্ধতিতে শব্দ বাতাসে দ্রুত ছড়ায়, ঠিক আছে, কোন পদ্ধতিতে শব্দ বাতাসে দ্রুত ছড়ায়, তরঙ্গের মাধ্যমে, কণার মাধ্যমে, বিকিরণের মাধ্যমে, নাকি আলো ছায়া। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তরঙ্গের মাধ্যমে। তরঙ্গের মাধ্যমে কিন্তু শব্দ তাড়াতাড়ি ছড়ায়, এটাকে আমরা কি বলি, এটাকে কিন্তু আমরা ওয়েভ বলি। ওই কারণের জন্য কিন্তু সাউন্ডের ক্ষেত্রে আমরা ওয়েভ লেন্থ যে শব্দটা আছে সেই ওয়েভ লেন্থ শব্দটা ইউজ করে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আরও একটা অঙ্ক দিয়েছে যে একটি কুণ্ডলিতে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, রোধ যদি 4 অ্যাম্পিয়ার হয় তাহলে বিভব পার্থক্য কত। অনেকবার কিন্তু শেখানো অঙ্ক। তো বিভব পার্থক্যকে কী দিয়ে ডিনোট করা হয়, ভি দিয়ে ডিনোট করা হয়। দেখো তাহলে বিভব পার্থক্য বের করতে গেলে কী করতে হবে, একটা ডাইরেক্ট ফর্মুলা আছে যে ভি ইকুয়ালস টু কিন্তু আই আর, যেখানে আই মানে কি, আই মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার কারেন্ট, আর আর মানে কিন্তু হচ্ছে রোধ। জাস্ট কী করতে হবে, জাস্ট মাল্টিপ্লাই করে দাও। তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 4 × 5, 4 × 5 মানে কিন্তু হয়ে যাচ্ছে 20, আর বিভব পার্থক্য তো বলেই দিয়েছি যে ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়, তাই 20 ভোল্ট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো এই যে কোশ্চেনে, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে এই যে কোশ্চেনটা তোমাদের আছে 3 দাগের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে লাস্টে আরেকবার বলবো, আমার মনে হচ্ছে তোমাদের একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে, আমি আবার বলবো 3 দাগের কোশ্চেনটা একদম সবকটা প্রশ্নের শেষে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 6 নাম্বার কোশ্চেন। দেখো 6 নাম্বার কোশ্চেন কী বলেছে, যে একটি ল্যাম্প 100 ওয়াট বিদ্যুৎ খরচ করে, যদি 2 ঘন্টা জ্বলে তাহলে মোট শক্তির খরচের ইউনিট কত। দেখো আমাদের এই যে শক্তি কতটুকু খরচ হয়েছে এটা বের করতে গেলে কি করতে হয়, দেখো এটাকে কিন্তু ইউনিট বলে। তো এই ইউনিট বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, ইউনিট বের করার ফর্মুলা কি, ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে ওয়াট আওয়ার বাই 1000, ঠিক আছে। WH মানে কি, WH মানে কিন্তু হয়ে যাচ্ছে ওয়াট আওয়ার বাই 1000। তো এখানে ওয়াট কত, এখানে কিন্তু আমরা ওয়াট পেয়ে যাচ্ছি 100 ওয়াট, ঠিক আছে। আর এখানে আমাদের কতটুকু জ্বলেছে, এখানে কিন্তু আমাদের মোট 2 ঘন্টা জ্বলেছে, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে না 1000 দিয়ে ভাগ করতে হবে। এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরো কেটে যাচ্ছে, তো 0.2 ইউনিট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। সেটা কোথায় আছে, 1 সেকেন্ড, হ্যাঁ সেটা কোথায় আছে, সেটা কিন্তু আমাদের যে অপশান নাম্বার এ আছে সেখানে কিন্তু অবস্থিত, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 7 দাগের কোশ্চেন, যে একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং এর ভর 5 কেজি, তাহলে গতিশক্তি কত। তো সিম্পল কিন্তু আমাদেরকে গতিশক্তি বের করতে দিয়েছে। তো গতিশক্তি বের করার ফর্মুলা কি, কাইনেটিক এনার্জি আমরা জানি, কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে 1/2 × mv²। আচ্ছা যেখানে হাফটা কিন্তু ফর্মুলার হাফ হয়ে যাচ্ছে,
এম কত বলেছে, এখানে কিন্তু আমাদের এম বলেছে 5 কেজি, আর ভেলোসিটি কত বলেছে, ভেলোসিটি কিন্তু বলেছে 20 মিটার পার সেকেন্ড। তো এটাকে কী করতে হবে, স্কোয়ার করতে হবে। আচ্ছা, পরের লাইনে যদি আমরা যাই তাহলে এখানে কিন্তু তোমার পেয়ে যাচ্ছি হাফ, এখানে 5 আর এখানে 20কে স্কোয়ার করলে কিন্তু হয়ে যাচ্ছে 400। তুমি যদি 2 দিয়ে এটাকে কাটো তাহলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে কিন্তু এখানে 200 হচ্ছে, আর 5 দুগুণে 10 অর্থাৎ 100 তোমার হচ্ছে 1000, ঠিক আছে 1000। আর যে গতিশক্তি সেটার ইউনিট কি হয়, সেটা কিন্তু জুলে হয়ে থাকে, তাই যে তোমার 1000 জুল এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। কোথায় আছে, এটা কিন্তু অপশান বিতে আছে। তো 1000 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8 দাগের কোশ্চেনটা। দেখো কি বলেছে 8 দাগের কোশ্চেনটা, যে শব্দের গতি সর্বোচ্চ কোন মাধ্যমে। তো শব্দের গতি সর্বোচ্চ কোন মাধ্যমে হয়, আমরা সকলে জানি শব্দের গতি কিন্তু সর্বাধিক হয়ে থাকে কঠিন বা সলিড মাধ্যমে, ঠিক আছে, কঠিন বা সলিড মাধ্যমে কিন্তু শব্দের গতি সবথেকে বেশি হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, যে প্রতিবিম্ব এবং প্রতিসরণের ক্ষেত্রে কোন কোন সমান হয়। মানে এক্ষেত্রে তোমাকে বলেছে, মনে করো এটা একটা মসৃণ মাধ্যম, এই মাধ্যমে তোমার হচ্ছে আলো আসছে, প্রতিফলক তলে কিন্তু তোমার আলোটা পড়ে আবার ফিরে যাচ্ছে, আর এটাকে আমরা নর্মাল, যেটাকে আমরা 90 ডিগ্রি ধরে নিই। তো বলেছে যে প্রতিবিম্ব এবং প্রতিসরণের ক্ষেত্রে কোন কোন সমান থাকে, ঠিক আছে। তো আমরা সকলেই জানি যে এটা তোমার যে আপাতন কোণ এটা, আর যে তোমার যে প্রতিফলন কোণ, এই দুটো কোণ কিন্তু কি হয়, দুটো কোণ কিন্তু সমান হয়ে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে প্রতিফলন কোণ থাকে, সেই প্রতিফলন কোণ কিন্তু আপাতন কোণের সমান হয়ে থাকে। এটাকে আমরা কি বলি, এটাকে কিন্তু আমরা অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু কিন্তু অ্যাঙ্গেল আর বলে থাকি, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অলওয়েজ ইকুয়াল টু দি অ্যাঙ্গেল অফ তোমার হচ্ছে রিফ্লেকশন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি তারের রোধ 10 অ্যাম্পিয়ার ও তার মধ্যে দিয়ে একটি তারের রোধ 10 ওহম এবং তার মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে শক্তি খরচ কত হয়েছে। তো এই যে কোশ্চেনটা আছে এটা আমি সলভ করব না, এটা তোমাদের জন্য HW থাকবে। তো এই অঙ্কটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই অঙ্কটার অ্যান্সার কত হবে, এটা তোমাদের জন্য আজকের প্রথম HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 11তম কোশ্চেন। দেখো এবার আমরা কেমিস্ট্রিতে ঢুকে যাচ্ছি। তো আজকের 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে কোন গ্যাস জ্বলনের সময় নীল শিখা দেখা যায়, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মিথেন, ঠিক আছে। মিথেন গ্যাসের সংকেত কী হয়ে থাকে, মিথেন গ্যাসের সংকেত কিন্তু হয়ে থাকে CH4, ঠিক আছে। তো মিথেন গ্যাস যখন জ্বলে তখন কিন্তু নীল রঙের শিখা দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 12 নম্বর কোশ্চেন কি বলেছে, যে জলীয় দ্রবণে আয়ন প্রদানকারী অর্থ কী, ঠিক আছে। জলীয় দ্রবণে আয়ন প্রদানকারী পদার্থ কী, মানে তোমার বলতে গেলে যে জলের মধ্যে কোন জিনিসটা H+ আয়ন দেয়। তো আমরা সকলেই জানি H+ মানে কি, H+ মানে কিন্তু ওটা তোমার হয়ে যাচ্ছে অ্যাসিড, আর OH- কি, OH- কিন্তু তোমার ওটা হয়ে যাচ্ছে বেস। অ্যাসিড মানে আমরা সকলেই জানি অম্ল, এটাকে কিন্তু তোমার হিন্দিতে তেজাবও বলে, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর বেস মানে কি, বেস মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ক্ষার, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 13 নম্বর কোশ্চেন কি বলেছে, যে পারদের রাসায়নিক সংকেত কী। খুব সোজা একটা কোশ্চেন, আমরা সকলে জানি। তো পারদের রাসায়নিক সংকেত কিন্তু হয়ে যাচ্ছে তোমার Hg, ঠিক আছে। Hg কিন্তু তোমার হয়ে যাচ্ছে পারদের রাসায়নিক সংকেত। আচ্ছা পিবি কার, পিবি কিন্তু তোমার হয়ে যাচ্ছে লেড, ঠিক আছে। লেডের যে রাসায়নিক সংকেত সেটা কিন্তু পিবি। Mn কি, Mn কিন্তু তোমার হয়ে যাচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের যে রাসায়নিক সংকেত সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে তোমার Mn। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 14 নম্বর কোশ্চেন, যে রান্নার জন্য কোন গ্যাস, রান্নার গ্যাসে বা রান্নার জন্য ব্যবহৃত গ্যাসে প্রধানত কী থাকে, CO2 থাকে, CNG থাকে, LPG থাকে নাকি হাইড্রোজেন থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রান্নার গ্যাসে কিন্তু মূলত LPG থাকে। LPG মানে কি, LPG মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে লিকুইফাইড, ঠিক আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। লিকুইফাইড যে পেট্রোলিয়াম গ্যাস এটাকেই কিন্তু আমরা বলে থাকি LPG। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15তম কোশ্চেন, যে কোন ধাতবটি খুব হালকা এবং উড়ে যেতে পারে। এই যে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, এর মধ্যে থেকে বলতে হবে যে সবথেকে হালকা ধাতু কোনটা, যেটা কিন্তু তোমার হাওয়াতেও উড়ে যেতে পারে। তো সঠিক অ্যান্সার কী হবে, সবথেকে হালকা ধাতু কিন্তু হয়ে যাচ্ছে লিথিয়াম, ঠিক আছে। লিথিয়াম কি করতে পারে না, লিথিয়াম কিন্তু তোমার হচ্ছে হাওয়াতে উড়ে যেতেও পারে। এবার এই লিথিয়ামের যে অ্যাটমিক নাম্বার আছে, অর্থাৎ যে পারমাণবিক সংখ্যা আছে, ঠিক আছে, লিথিয়ামের যে পারমাণবিক সংখ্যা আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত। সরি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো, বায়োলজি থেকে বলেছে,
যে মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে। তো অনেকবার কিন্তু তোমাদের করানো হয়েছে, এর আগের 3 দিনের যে মক টেস্টগুলো ছিল সেখানেও কিন্তু ছিল। তো আমাদের শরীরের কোন অঙ্গ রক্তকে পরিশোধন করে, তো বৃক্ক বা কিডনি, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অনেকে কিন্তু মনে করো যে কিডনির কাজ কিন্তু তোমার হচ্ছে আমাদের মূত্র তৈরি করা, কিন্তু সেটা নয়। কিডনির যে মেন কাজ সেটা কিন্তু হয়ে যাচ্ছে রক্তকে পরিশোধন করা। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বৃক্ক বা কিডনি। এটা কিন্তু আমাদের ব্লাডকে ফিল্টারেশন করতে সাহায্য করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 17 নম্বর কোশ্চেন কী বলেছে, যে চোখের কোন অংশ আলো গ্রহণ করে? কর্নিয়া, রেটিনা, আইরিশ নাকি পিউপিল? দেখো আলোকে গ্রহণ করে বলেছে, মানে অর্থাৎ আলো প্রবেশ করে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে পিউপিল থাকে, চোখের যে তারারন্ধ্র থাকে, তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের চোখে আলোটা প্রবেশ করে বা আলোটা গৃহীত হয়, ঠিক আছে। আর আলোটা আলটিমেটলি কোথায় গিয়ে পড়ে? আলটিমেটলি কিন্তু এটা রেটিনাতে গিয়ে পড়ে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 18তম কোশ্চেন, যে হিমোগ্লোবিন কোথায় দেখতে পাওয়া যায়? শ্বেত রক্তকণিকা, প্লাজমা, লোহিত রক্তকণিকা নাকি হাড়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে রেড ব্লাড সেল আছে, অর্থাৎ আরবিসি আছে, সেই আরবিসিতেই কিন্তু আমাদের যে হিমোগ্লোবিন আছে সেটা কিন্তু আমরা আরবিসিতে দেখতে পাই, ঠিক আছে। অর্থাৎ রেড ব্লাড কর্পাসেলেই কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 19তম কোশ্চেন, যে উদ্ভিদের কোন অংশ খাদ্য তৈরি করে? মূল, কাণ্ড, পাতা নাকি ফুল? তো আমরা সকলেই জানি উদ্ভিদের রান্নাঘর কাকে বলে। তো উদ্ভিদের রান্নাঘর কিন্তু বলা হয় উদ্ভিদের পাতাকে। তো উদ্ভিদের কোন অংশ তাহলে খাবার তৈরি করে? সালোক সংশ্লেষ পদ্ধতিতে কিন্তু উদ্ভিদের যে পাতা থাকে সেটাই কিন্তু খাবার তৈরি করে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকের 20তম কোশ্চেন, যে কোন হরমোন গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে? তো আমাদের শরীরে থাকা কোন হরমোনটা গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন কিন্তু কী করে? আমাদের শরীরে যে ব্লাড সুগার আছে সেই ব্লাড সুগারকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আর এই ইনসুলিনটা কোথা থেকে নিঃসৃত হয়? এই ইনসুলিনটা কিন্তু আমাদের যে অগ্নাশয় গ্ল্যান্ড আছে বা আমাদের যে প্যানক্রিয়াস আছে সেই প্যানক্রিয়াস থেকে কিন্তু নির্গত হয়ে থাকে। দেখো যে থাইরক্সিন আছে, থাইরক্সিন কোথা থেকে নির্গত হয়? থাইরক্সিন কিন্তু যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্মিত হয়ে থাকে। এবার তোমাদের জন্য আরেকটা কোশ্চেন থাকবে, এই যে অ্যাড্রিনালিন যে হরমোনটা আছে এটা আমাদের শরীরের কোন গ্রন্থি থেকে খরিত হয়? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের, দেখো মিক্সড কোশ্চেন, সব কিছু মিশিয়ে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু থেকে মিশিয়ে। তো প্রথম প্রশ্ন কী বলেছে, যে শক্তির একক কী? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা সকলে জানি শক্তি আর কার্যের কিন্তু একটা ইউনিট হয়ে থাকে, সেটা কি? সেটা কিন্তু জুল। শক্তি বলুক বা কার্য বলুক দুটোতেই কিন্তু জুল অ্যান্সার হয়ে যাবে। নিউটন কিসের একক? নিউটন কিন্তু হয়ে যাচ্ছে বল বা ফোর্সের একক। কুলাম কিসের একক? কুলাম কিন্তু যে তড়িৎ আধান আছে সেই তড়িৎ আধানের একক কিন্তু হয়ে যাচ্ছে কুলাম। ওয়াট কিসের একক? ওয়াট কিন্তু হয়ে যাচ্ছে পাওয়ার বা ক্ষমতার একক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 22 নম্বর কোশ্চেন কী বলেছে, যে বিদ্যুৎ প্রবাহের একক কী? ঠিক আছে, তো বিদ্যুৎ প্রবাহের একক কী? আমরা সকলেই জানি বিদ্যুৎ প্রবাহের একক কিন্তু হয়ে যাচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। অ্যাম্পিয়ার কিন্তু হয়ে যাচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক বা ইলেকট্রিক কারেন্টের একক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, যে জলের স্ফুটন বিন্দু কত ডিগ্রি সেলসিয়াস? অর্থাৎ এক কথায় বলতে গেলে জলের বয়লিং পয়েন্ট কত? ঠিক আছে, জলের যে বয়লিং পয়েন্ট আছে সেই জলের বয়লিং পয়েন্ট কত? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা সকলে জানি জল কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড যে তাপমাত্রা আছে সেখানে কিন্তু বয়েল হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 24তম কোশ্চেন, যে কোন গ্যাস শ্বাসের জন্য অপরিহার্য? খুব সোজা একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অক্সিজেন গ্যাস। আমরা সকলে জানি এটা কিন্তু হয়ে যাবে অক্সিজেন গ্যাস। নেক্সট কোশ্চেন আজকে তথা লাস্ট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, যে মানব দেহে হাড়ের সংখ্যা কটা? তো এটা আমি বলবো না, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু এগেইন তোমাদের জন্য আবার একটা HW থাকলো। আচ্ছা, এবার আমরা চলে যাব আবার সেই আমাদের 3 নাম্বার কোশ্চেনটা, যেটা একটুখানি আমি আবার তোমাদেরকে বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো 3 নাম্বার কোশ্চেনটা কী বলেছে, যে একটি পাথর 45 মিটার উচ্চতা থেকে যদি মাটিতে পড়ে তাহলে ভূমিতে পড়লে কত সময় লাগবে যদি তোমার হচ্ছে জি এর ভ্যালু কত বলেছে? জি এর ভ্যালু 9.8 বলেছে। দেখো এর জন্য একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, আমি আবারও বলছি ডাইরেক্ট ফর্মুলাটা কি? ডাইরেক্ট ফর্মুলাটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে যে এইচ ইকুয়ালস টু কত? এইচ ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে হাফ ইন্টু জি টি স্কোয়ার, যেখানে জি মানে কি? যেখানে কিন্তু তোমার জি মানে হয়ে যাচ্ছে গ্র্যাভিটেশন, আর টি স্কোয়ার কিন্তু এখানে সময়, আর এইচ মানে তোমরা বুঝতে পারছো উচ্চতা। আচ্ছা, এবার ভ্যালুগুলোকে আমরা এখানে পুট করি। তো এইচ কত বলেছে? উচ্চতা কিন্তু বলেছে 45, এখানে ফর্মুলার হাফ, জি এর ভ্যালু আমরা কত ধরবো? 9.8
9.8 ধরবো, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমার হচ্ছে 9.8 ধরবো না, এখানে বলে দিয়েছে। আর এখানে কিন্তু টি স্কোয়ারের মতো থেকে যাবে। এটা দিয়ে এটাকে কাটাকুটি করলে কত পাবো, 4.9 পেয়ে যাবো। তো এখানে কত হচ্ছে, পরের লাইনে যদি আমরা দেখি এখানে 45 পাচ্ছি, এখানে কিন্তু 4.9 ইন্টু টি স্কোয়ার পাচ্ছি। আচ্ছা, এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমি আবার পরে লিখছি। দেখো এটা কি হচ্ছে, এটা যদি আমি পরে লিখি তাহলে আমি কত পাচ্ছি, এখানে কিন্তু পেয়ে যাচ্ছি 45, এখানে কিন্তু পেয়ে যাচ্ছি 4.9, আর এখানে কিন্তু পেয়ে যাচ্ছি টি স্কোয়ার। এবার এটা এই পাশে চলে আসবে, তো এখানে কিন্তু হয়ে যাচ্ছে 45, আর এখানে হচ্ছে 4.9, আর এখানে হচ্ছে টি স্কোয়ার। আচ্ছা, এইটা আবার পয়েন্টটাও এখানে ওপরে উঠে যাবে। এই লাইনটাকে আমি আবার পরের লাইনে লিখছি। দেখো পরের লাইনে লিখলে কি হবে, পরের লাইনে লিখলে কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 450, আর এখানে পাচ্ছি 49, আর এখানে কিন্তু হয়ে যাচ্ছে টি স্কোয়ার। আচ্ছা, এবার তুমি কি করতে পারো, এইবার তোমার হচ্ছে এটা দিয়ে এটাকে কাটাকুটি করতে পারো। তো কাটাকুটি করলে কত আসবে, কাটাকুটি করলে কিন্তু তোমার 9.1837 এরকম কিছু একটা ফিগার আসবে, ঠিক আছে। যেহেতু আমার করা আছে অঙ্কটা তার জন্য আমি করতে পারছি। এটা ইকুয়ালস টু কিন্তু টি স্কোয়ার আসবে, বা আমরা উল্টোটাও লিখতে পারি যে টি স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে 9.1837। এবার দেখো টি এর মান বের করতে গেলে আমি এপাশে করছি, তো টি এর মান বের করতে গেলে কি করতে হবে, এই যে 9.1837 এটাকে রুট করে দিতে হবে। তো এটাকে রুট করলে আলটিমেটলি আমরা কত পাবো, আলটিমেটলি কিন্তু আমরা 3.03 সামথিং পাবো। এটাকে যদি আমরা রাউন্ড আপ করি তাহলে কিন্তু 3 সেকেন্ড আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এইভাবে কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য জেনারেল সায়েন্সের মক টেস্টের একটা আনার ব্যবস্থা করছি, ঠিক আছে। এরপর থেকে কিন্তু তোমার জিকেরও মক টেস্ট আসবে, ম্যাথ রিজনিং সব কিছুরই কিন্তু মক টেস্ট আসবে। আপাতত সায়েন্সটা দিয়ে শুরু করেছি, যেহেতু রেলের গ্রুপ ডিতে সায়েন্স কিন্তু একটা অনেক বড় ফ্যাক্ট। তো সঙ্গে থেকেও, পাশে থেকেও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।